বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ওসমান হাদী। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর দাফন সম্পন্ন হয়েছে আজ 20 ডিসেম্বর বেলা 3:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়েছে। সেখানে হাসনাত আবদুল্লাহ, সাদিক কায়েম তারা নিজেরা সেখানে দাফন কাজের সময় সরাসরি সম্পৃক্ত ছিল। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিল, তবে বিএনপির যারা নেতৃত্ববৃন্দ রয়েছে তাদেরকে সেখানে দেখা যায়নি। তারা দূরে দাঁড়িয়েছিল, তারা নিজেরা মাটি দেওয়ার কাজে অংশগ্রহণ করতে তাদেরকে দেখতে পাওয়া যায়নি। এরপর জানাবো ভাইয়ের ইমামতিতে শহীদ হাদীর নামাজে জানাজা অনুষ্ঠিত। বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদী নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর 2:30টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখ লাখ জনতার অংশগ্রহণে তার নামাজে জানাজা শুরু হয়। এদিকে কুষ্টিয়ায় নির্বাচন অফিসে আগুন। কুষ্টিয়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ অফিস ভবনের পেছনের জানালার কাচ ভেঙে ভেতরে অগ্নিসংযোগ করা হয়েছে বলে জানা গেছে। এরপর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবারে জানাবো দরজায় তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু। লক্ষ্মীপুরে ঘরের দরজার তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি নেতা বেলাল হোসেনের 7 বছর বয়সী এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় বেলাল হোসেন এবং তার আরও 2 মেয়ে দগ্ধ হয়েছে। তাদের শরীরের অধিকাংশ জায়গা পুড়ে গেছে। তাদেরকে রাজধানী ঢাকার জাতীয় বায়োপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও খুবই শোচনীয়। এবং সর্বশেষ জানাবো গাজায় যুদ্ধবিরতির পর থেকে 400 জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা। দখলদার বাহিনী যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার পরও গাজায় প্রতিনিয়ত এখনও হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় এখন পর্যন্ত প্রায় 400 জনের মতো মানুষ মারা গেছে। তারা কোনো অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত না থেকেও তাদেরকে এভাবে হত্যা করল দখলদার বাহিনী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শরীফ ওসমান হাদী। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর দাফন সম্পন্ন হয়েছে আজ 20 ডিসেম্বর বেলা 3:15টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদীর জানাজা অনুষ্ঠিত হয়। এ জানাজায় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতৃত্ববৃন্দ, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী এবং পরিবারের সদস্যরা অংশ নেন। পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখ লাখ শোকাহত মানুষ জানাজায় অংশ নেন। দুপুর 2:30টার দিকে জানাজা শেষ হওয়ার পর মরদেহ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কবরস্থানে, যেখানে আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে সমাহিত করা হয়েছে, সেই কবরস্থানের পাশে তাকে দাফন করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লাহ, উপস্থিত ছিলেন সাদিক কায়েম, ডাকসু ভিপি, জামাত ইসলামের আরও বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ
নেতৃবৃন্দরা, কিন্তু বিএনপির কোনো নেতৃত্ববৃন্দকে আসলে কবরে মাটি দিতে দেখা যায়নি। তারা সবাই দূরে দাঁড়িয়েছিলেন। এর থেকেই প্রমাণিত হচ্ছে আগামী বাংলাদেশের মানুষ কাদেরকে মূলত ভালোবাসবে, কাদেরকে পছন্দ করবে সে বিষয়টি দেখতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার জানিয়েছে, নতুন বাংলাদেশ গড়ে তুলতে যারা বীর রয়েছেন তাদেরকে আমরা কোনোভাবেই ভুলব না। শরীফ ওসমান হাদী বাংলাদেশের একজন জাতীয় বীর হিসেবে তিনি তার এই মহান আত্মত্যাগ বাংলাদেশের মানুষ বছরের পর বছর, হাজার বছর মনে রাখবে। শরীফ ওসমান হাদী তিনি বাংলাদেশটাকে যেভাবে রিপ্রেজেন্ট করে গেলেন, তার মতো এমন নেতৃত্ব বাংলাদেশে হয়নি। তাই তো তার মৃত্যুতে পুরো রাজধানী ঢাকায় এত বড় জানাজা এর আগে কখনো অনুষ্ঠিতই হয়নি। ভাইয়ের ইমামতিতে শহীদ হাদীর নামাজে জানাজা অনুষ্ঠিত হল। বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুর 2:30টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখ লাখ জনতার অংশগ্রহণে তার নামাজে জানাজা শুরু হয়। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধানরাও। এছাড়া বিএনপি, জামাত ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানাজায় অংশগ্রহণ করেন। শহীদ ওসমান হাদীর জানাজা ঘিরে সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে এসে জড়ো হতে থাকে লাখ লাখ মানুষ। সকাল 10টায় আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ জনতাকে দক্ষিণ প্লাজায় প্রবেশের অনুমতি দেয়। আসওয়ে গেট দিয়ে ছাত্র জনতা দক্ষিণ প্লাজায় প্রবেশ করে। ভিড় সামাল দিতে প্রতিটি প্রবেশ পথে কড়াকড়ি নিরাপত্তার ব্যবস্থা নেয় পুলিশ। দুপুর হতেই মানুষের স্রোতা দক্ষিণ প্লাজা ছাড়িয়ে খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত পুরো এলাকায় জনসমুদ্রে পরিণত হয়। রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে জানাজায় অংশগ্রহণ করতে ছুটে আসেন অসংখ্য মানুষ। তারা বলছেন, এই জানাজায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ গণজমায়েত হয়েছে। এর আগে বাংলাদেশের কোনো জানাজায় এত মানুষ আসেনি। এই জানাজা বাংলাদেশের ইতিহাসের সবথেকে অনন্য জানাজা অনুষ্ঠিত হলো এবং এই জানাজায় বাংলাদেশের প্রতিটি মানুষ অংশগ্রহণ করেছে এবং দলমত নির্বিশেষে সবাই এসে জানাজায় অংশগ্রহণ করেছে। কারণ সবাই দলমত নির্বিশেষে শরীফ ওসমান হাদীকে ভালোবাসে বিধায় তারা সবাই রাস্তায় নেমে এসেছে এবং শরীফ ওসমান হাদীর জানাজায় অংশগ্রহণ করেছে। কুষ্টিয়া নির্বাচন অফিসে আগুন। কুষ্টিয়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ 20 ডিসেম্বর সকাল 8:30টার দিকে অফিস ভবনের পেছনে জানালার কাচ ভেঙে ভেতরে অগ্নিসংযোগ করা হয়। এদিকে খবর পেয়ে সকাল 9:30টার দিকে জেলা প্রশাসক ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনার পর সকাল 10টার দিকে অফিসের কর্মকর্তারা এবং কর্মচারীদের নিয়ে এক জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসে। নির্বাচন অফিসের নিরাপত্তারক্ষী রাজ্জাক বলেছেন, সকাল 8:30টার দিকে এই ঘটনা ঘটে। আমি তখন 2 তলায় ছিলাম। গন্ধ পেয়ে নিচে নেমে আগুন দেখতে পাই। পরে তাৎক্ষণিকভাবে পাশে থাকা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলি। জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, যে কক্ষে আগুন দেওয়া হয়েছে সেটা সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুম। এখানে ভোটারদের সমস্ত তথ্য জমা রাখা হয়। আগুন লাগায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে আমরা জানতে পারিনি। বিষয়টি নিয়ে আমরা বিস্তর তদন্ত করছি। আশা করছি যে বা যারাই এই ধরনের অপকর্ম করেছে তাদের বিরুদ্ধে আমরা সব রকমের প্রস্তুতি গ্রহণ করব। আমরা চাই বাংলাদেশটাকে সুন্দরভাবে চালানোর জন্য, কিন্তু যারা এই ধরনের অপকর্ম করবে আমরা তাদেরকে কোনোভাবেই ছাড় দেব না। দরজায় তালা লাগিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু। লক্ষ্মীপুরে ঘরের দরজা জানালায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি নেতা বেলাল হোসেনের 7 বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় বেলাল হোসেন এবং তার আরও 2 মেয়ে দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে ঢাকা জাতীয় প্লাস্টিক সার্জারি ও বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন
নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন। দেশটা আমাদের, সুতরাং আমাদেরকে সবকিছু করতে হবে, পুরো দেশের প্রতিটি মানুষকে নিয়ে কাজ করতে হবে। কিন্তু দেশে বিভিন্ন জায়গায় দুর্বৃত্তরা এখন নানাভাবে অগ্নিসংযোগের চেষ্টা করছে এবং অগ্নিসংযোগ করতে গিয়ে নানা জায়গায় তারা সমস্যার সৃষ্টি করছে। বিশেষ করে বিএনপির এই নেতার বাড়িতে গত রাতে বাড়ির বাইরে থেকে তালা লাগিয়ে তারপর আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ অবস্থায় তার পুরো পরিবারের সদস্যরাই এখন মারাত্মকভাবে আহত হয়েছে এবং তারা বাঁচার জন্য আকুতি মিনতি করছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান অভিযোগ করে বলেছেন, পরিকল্পিতভাবে দরজায় তালা লাগিয়ে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হয়েছে, যে যারাই দুষ্কৃত কর্মকাণ্ড করেছে তাদেরকে আমরা দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা বলতে চাই, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সরকারকে কোনরূপ ঘড়িমসি করলে হবে না। সরকারকে অবশ্যই এই ব্যাপারটি নিয়ে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।